আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিষয় হলো যে আমাদের অন্তরীকরণের যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ ছিল, সে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আমরা ক্লাস নিয়েছি 19, 20, 21, 22 চারটা। এই চারটাতে যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ তোমাদেরকে করাইছি, নিয়ম কানুন বলে দিয়েছি, ওইটুকু যদি তোমরা ভালোভাবে ধরে রাখতে পারো, এরপরে যতগুলো আছে অনুসরণী আর অসুবিধা তখন হবে না। এগুলা মানে অন্তরীকরণ এগুলা করবা আর নতুন নতুন একটা করে নিয়ম শিখবে। আজকে যেটা নিয়ম আমরা আলোচনা করব সেটা হলো যে স্পর্শ। আমরা 9, 10 এ বৃত্তে আমরা স্পর্শ করেছিলাম, সেই স্পর্শকের নীতি যে ছিল ওইটাও একই কথা। এখন অন্তরীকরণের ভাষায় আমরা স্পর্শকের বিষয়ে আলোচনা করব। এখানে স্পর্শক, এখানে এই চ্যাপ্টারটাতে নাম বলা হয়েছে বা এই অনুশীলনটার নাম বলা হয়েছে স্পর্শকের নতি হিসাবে অন্তরজ। স্পর্শকের নতি এখানে আমাদেরকে বলা হয়েছে ঢাল, স্লভ। তাহলে স্পর্শকের নতি নিয়ে যখন আমরা কথাবার্তা বলছি তখন দেখো এখানে কি বলতেছি। এখানে আলোচনার বিষয়বস্তু হবে বক্ররেখা বা স্পর্শকের নতি হিসাবে অন্তরাজ, তারপরে স্পর্শক ও তার সমীকরণ, অভিলম্ব ও তার সমীকরণ, তারপরে অভিলম্ব ও তার সমীকরণ হলো কতিপয় উদাহরণ এবং অনুসরণী। এই অনুসরণীটা হলো যে আমরা প্রথমে যে 6টা আমরা গ্রুপ করেছি, 6টার পরে যে আরো 5টা গ্রুপ আছে, 5টা গ্রুপে এটা প্রথম গ্রুপটা করেছি পর্যায়ক্রমিক অন্তরীকরণ, দ্বিতীয় গ্রুপে আর একটা ছিল, ওটা একটু কমপ্লিট করানো হয়নি, ওই জন্য ওটা দিলাম না, এটা দিলাম। আর আমাদের অ্যাডমিশন বলো, আমাদের বোর্ড পরীক্ষা বলো, আমাদের এই চ্যাপ্টার থেকে বা এই অনুশীলনী থেকে প্রশ্ন সেট করে। আমরা এই নতি বা স্পর্শকের নতি বা অন্তরজ বা ঢাল যে বা স্লপ অফ ট্যানজেন্ট যেটাকে আমরা বলি, সেটার এখানে আমরা পূর্বে যখন আমরা অন্তরীকরণ চ্যাপ্টার করেছিলাম, প্রথম অনুশীলনীটা যখন করেছিলাম, ওইখানে এখানে এইভাবে কিন্তু চিত্রটা দিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল। অর্থাৎ এখানে আমাদের যেটা আলোচনার মূল বিষয়বস্তু হয়েছে, বিষয়বস্তুটা হলো যে আমরা যে স্পর্শকের কথাগুলা বলছি, সেই স্পর্শকের যদি আমরা ঢাল বের করতে চাই, নতি বের করতে চাই, তাহলে যে ডিফারেন্সিয়েশন আমরা করি, সেই ডিফারেন্সিয়েশনটা মানটাকে আমরা বলবো স্পর্শকের নতি বা ঢাল। তুমি বলবা যে কেমন করে এটা চিন্তা হলো? আসলে অন্তরীকরণটা কি? অন্তরীকরণটা হলো প্রতি মুহূর্তে, অর্থাৎ মুহুর্মুহু যে বস্তুর, রাশির, আবহাওয়ার বিভিন্ন অংশের যে পরিবর্তন সাধিত হয়, সেই পরিবর্তন কিভাবে হয়, সেই পরিবর্তনের হারটাকে নির্ণয় করার জন্য অন্তরীকরণ ব্যবহার করা হয়। তাহলে তুমি বলো একটা বক্ররেখা যে অঙ্কন হচ্ছে, সেই বক্ররেখাটা মুহুর্মুহু কি হচ্ছে, তাদের অবস্থা পরিবর্তন ঘটাচ্ছে। একটা রেখা হঠাৎ করে বাঁকা হয়ে যাচ্ছে, আবার সোজা হচ্ছে, আবার বাঁকা হচ্ছে, তাহলে যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনের হারটাকে নির্ণয় করার জন্য এই অন্তরীকরণ অপারেটর ব্যবহার করা হয়। তাহলে এই অন্তরীকরণের বা আমাদের যোগ কি ব্যবকলন বলো বা ডিফারেন্সিয়েশন বলো, এটার মূল আকর্ষণ হলো যে যে কোনো বস্তুর অবস্থা পরিপ্রেক্ষিতে যে পরিবর্তন ঘটে, সে পরিবর্তনের হার নির্ণয়ে এটা কাজে লাগে। দেখো এখানে আমাদের কথাগুলো শুনে নাও। স্পর্শকের যে ভাষা, সেই স্পর্শকের ভাষাটা হলো এই যে বক্ররেখাটাকে ও ছেদ করবে না, ছুঁয়ে যাবে। যেমন তোমরা ভাষায় বলো তুই আমাকে ছুবি না, এই তুমি ছুবা না আমাকে। এই ছুবা না মানে কি? ছুবা না মানে তুমি যদি মনে করো তোমার গা হাত দিয়ে ধরে নিল, জামা ধরে নিল, হাত ধরে দিল, এটাকে ছোঁয়া না, এটাকে ধরা বোঝায়, এটাকে ছেদ বোঝায়। আর যদি যখন ছোঁয়া বুঝাবে তখন কখন?
যখন তোমার হাত সুরসুর করবে, মনে হচ্ছে ঠেকছে ঠেকছে ভাব, এটাকে বলা হয় স্পর্শ করা। তাহলে স্পর্শ আর ছেদ একই জিনিস নয়। স্পর্শক আর ছেদ একই জিনিস নয়। এখানে বলতেছে y ইকুয়াল টু f অফ x বক্ররেখার সমীকরণে স্বাধীন চলক রাশি x কে স্বাধীন চলক রাশি এবং y কে অধীন চলক রাশি বলা হয়। এবার প্রশ্ন করা হয়েছে যে এই সমীকরণটা যদি বক্ররেখা হয় তাহলে x এর উপরে বা y এর উপরে যে কোনোটার উপরে এক ব্যতীত অন্য পাওয়ার থাকতে হবে। -1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, -2 হোক, -3 হোক, যেটা হোক। আর x আর y এর উপরে যখন এক পাওয়ার করে থাকবে তখন সেটা হলো সরল রেখা, তখন হবে সরল রেখা। আর x এবং y এর উপরে এক ব্যতীত অন্য কোনো পাওয়ার থাকলেই সেটা বক্ররেখার সমীকরণ নির্দেশ করবে। সাধারণ কথা। এখানে বলা হয়েছে যে y ইকুয়াল টু f অফ x বক্ররেখার উপরস্থ xy বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক আঁকা যায়। তোমরা এটা 9 10 এ তোমাদের স্পর্শক চ্যাপ্টার ছিল বৃত্তে, সেখানেও একই কেস ছিল যে একটা বিন্দুতে বক্ররেখার উপরস্থ একটা বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায়। ভিতরে অনুশীলনীতে অনুসিদ্ধান্তে বলা ছিল দেখবা, বা ভিতরে আলোচনা করা ছিল, কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক সর্বদা একটি সরলরেখা। যে কোনো বিন্দুতে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়, কিন্তু যে কোনো একটি বিন্দুতে স্পর্শক আঁকা যায় কেবলমাত্র একটি। বক্ররেখার উপরে যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার জন্য তোমাকে সর্বপ্রথম আগে কি করতে হয়, বক্ররেখাটা থেকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ddx অফ y এর মান নির্ণয় করে নিতে হয়। এই মানটাকে তখন আমরা যে বিন্দুতে বলা থাকবে সেই বিন্দু x এর মান হলো ভুজ আর y এর মান হলো কোটি, বসায়ে দিয়ে ddx অফ y এর মান অর্থাৎ m এর মান নির্ণয় করতে হয়। আর ঢাল আমরা বলি কাকে, যে কোন স্পর্শক রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan এর পরিমাণকে বলা হয় ওই স্পর্শকের ঢাল। তো এখন যদি স্পর্শকটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল মানে m, আর m মানে ddx অফ y, আর এটা মানে tan থিটা। তোমরা বলবা যে tan থিটা কেন হয়, এটা তোমাদেরকে আমি ডিফারেন্সিয়েশনের প্রথমে আমি বুঝাইছিলাম। এই যে এরকম চিত্র ছিল, দেখো এই যে চিত্রটা ছিল, এই যে এটা, এই যে এইভাবে, এই যে দেখো অটোমেটিক tan তৈরি হয়ে গেছে, দেখো tan থিটা সমান ddx অফ y, এটা তৈরি হয়ে গেছে। ওই জন্য আমরা বলি অন্তরীকরণের ভাষায় ddx অফ y এর মানকে বলা হয় স্পর্শকের ঢাল। আবার আমরা সরলরেখার ভাষায় বলি যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan এর পরিমাণকে বলা হয় ঢাল। আবার স্থানাঙ্কের ভাষায় বলি কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। আমরা যাব সরলরেখা পড়তে। যে বক্ররেখার উপরস্থ কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের উপর লম্ব, বক্ররেখার উপরস্থ কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের উপরে যদি লম্ব হয়, x অক্ষের উপর লম্ব, আর তাহলে কি হবে y অক্ষের সমান্তরাল। x অক্ষ আর y অক্ষ তো পরস্পর লম্ব, তাহলে x অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে y অক্ষের সমান্তরাল হবে। তখন স্পর্শকের ঢাল ddx অফ y এর মান tan 90 ডিগ্রি হবে। আর tan 90 ডিগ্রির মান নির্ণয় করা যায় না, tan 90 ডিগ্রির মান নির্ণয় করা যায় না, এটা অসংজ্ঞায়িত মান। আর যখন অসংজ্ঞায়িত কোনো মান আমাদেরকে প্রদর্শন করবে গণিতের ভাষায়, তখন জেনে নিতে হবে হরের মান শূন্য। হরের মান শূন্য অর্থাৎ dd y অফ x এটা ইকুয়াল টু 0, মানে ddx অফ y এটার মান tan 90 ডিগ্রি মানে অসংজ্ঞায়িত, একে উল্টে দিলে তখন হয়ে গেল শূন্য।
y ইকুয়াল টু f অফ x বক্ররেখার উপরস্থ xy বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি x অক্ষের ঋণাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে, এবার দেখো যদি ঋণাত্মক দিকের সাথে, আমি বলে দিই এখন তোমাদের যেগুলো আলোচনা করছি এই আলোচনাগুলো হলো কিন্তু এগুলো হলো ব্যাটারি, এগুলো হলো নিয়ম, এগুলোর উপরে ভিত্তি করে আমাকে কিন্তু ভিতরে আলোচনা করতে হবে, ভিতরে অ্যান্সার করতে হবে। এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে যদি কোণ উৎপন্ন করে থাকে তাহলে ওই স্পর্শকের ঢাল হবে -tan থিটা। কোন স্পর্শক তোমাদের কাছে যদি প্রশ্ন করে যে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, থিটা কোণ উৎপন্ন করেছে, যদি এই প্রসঙ্গটা বলে তাহলে তোমাকে কিন্তু স্পষ্ট করা হলো না যে ধনাত্মক দিক বা ঋণাত্মক দিক। যে সকল প্রশ্নে ধনাত্মক ঋণাত্মক কোনোটাই উচ্চারণ করবে না সে সকল প্রশ্নে, এখন ফয়সাল করিম মনে করলো যে আমি ধনাত্মক দিকে নিয়ম জানি, তাহলে ও কি করলো tan 30 ডিগ্রি সমান -1/√3 অ্যান্সার করে দিয়ে চলে এলো। এবার নারীটা বলতেছে যে না, সেটা তো 30 ডিগ্রি ধনাত্মক দিকেও ডান হাতেও করতে পারে, বাম হাতেও, মানে ধনাত্মক দিকেও করতে পারে ঋণাত্মক দিকেও করতে পারে, তাহলে আমি কি লিখবো, ধনাত্মকের জন্য প্লাস আর ঋণাত্মকের জন্য মাইনাস, প্লাস মাইনাস লিখবো। আর একজনা বলতেছে কি, বিশাল বলল যে না আমি ঋণাত্মক দিয়ে করে এসেছি। এখন প্রশ্ন হলো কি বলতো, সবচাইতে উৎকৃষ্ট অ্যান্সার হলো নাইরিটার অ্যান্সারটা সবচাইতে উৎকৃষ্ট হলো, আর বাকি দুইজন যে অ্যান্সার করেছো তোমরা ফুল নাম্বার পাবা না, তোমাদের নম্বর কট্টন যাবে। অর্থাৎ তোমাদেরকে বোঝানো হলো প্রশ্নে যদি ধনাত্মক ঋণাত্মক কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে ddx অফ y এর মান প্লাস মাইনাস দুটাই অ্যান্সার করতে হবে, আর যদি ধনাত্মক বলে তাহলে প্লাস, ধনাত্মক ঋণাত্মক বললে ঋণাত্মক। এই হলো তোমাদের এখানকার মুখ্য কথা। এবার কোন প্রশ্নে যদি বলা থাকে যে স্পর্শকটি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে বা অক্ষদ্বয় হতে সমান সমান অংশ ছেদ করে, এরকম প্রসঙ্গমূলক কথাবার্তা যদি বলে তাহলে তোমরা জেনে নিবে অটোমেটিক্যালি একটা সূত্র, সেটা হলো ddx অফ y এর মান প্লাস মাইনাস 1। আর একটা তোমরা জানো যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কোন তিনটা মান কত কত বলো তো আহনাফ, লাইবা বলো। স্যার 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ 45 করে। হ্যাঁ, সমদ্বিবাহু মানে কি দুটা বাহু সমান হলে বিপরীত কোণ দুটি সমান, আর সমকোণে তো একটা 90 ডিগ্রি থাকছেই, একটা 90 ডিগ্রি বাদ দিয়ে দিলে আর একটা 90 ডিগ্রি থাকে, বাকি কোণ দুটার যোগফল হবে 90 ডিগ্রি, তো দুটা কোণই তো সমান, তাহলে 45 ডিগ্রি করে। হ্যাঁ, অর্থাৎ কোন প্রশ্নে যদি বলা থাকে স্পর্শকটি অক্ষদ্বয় হতে সমান সমান অংশ ছেদ করে বা অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে অথবা অক্ষদ্বয়ের সাথে সমান সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরকম প্রসঙ্গগুলো যদি উচ্চারণ করে তাহলে তোমরা জেনে নিবা ddx অফ y এর মান প্লাস মাইনাস 1, এটা একটা সূত্র হয়ে গেল। এবারে দেখো এখানে ওই কথাটাই লেখা আছে। এবার এখন প্রশ্ন করছে যে যদি কোনো প্রশ্নে, তোমাদের বইয়ের ভিতরে কোনো প্রশ্নে লেখা থাকে অক্ষদ্বয় হতে সমমানের সমচিহ্ন যুক্ত অংশ ছেদ করে, সমচিহ্ন যদি অংশ ছেদ করে বলে তাহলে ddx অফ y এর মান মাইনাস হবে -1, আর যদি বিপরীত চিহ্ন যুক্ত অংশ ছেদ করার কথাবার্তা বলে তাহলে তোমরা জেনে নিবা +1। দেখো y ইকুয়াল টু f অফ x বক্ররেখার উপরস্থ xy বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি অক্ষদ্বয়ের সাথে বিপরীত চিহ্ন যুক্ত সমান সমান অংশ ছেদ করে, বিপরীত চিহ্ন যুক্ত যদি কথাবার্তা বলে তাহলে ddx অফ y এর মান +1 হবে,
আর যদি সমচিহ্ন যুক্ত হয় তাহলে আমরা বলবো -1। এই হলো হিসাব নিকাশ। আমরা এখানে লিখেছি বক্ররেখার উপরস্থ কোন বিন্দুতে স্পর্শক ও তার সমীকরণ নির্ণয়। তাহলে স্পর্শকের উপরে আমরা স্পর্শকের সমীকরণ কিভাবে নির্ণয় করব, সেই সমীকরণ নির্ণয়ের সূত্রটা এখানে আমাদের আলোচনা করা আছে, এটা আমরা লিখে নিব। তারপরে এখন তোমাদের কাছে আমি বলি, তোমরা দর্পণ পড়েছো, লেন্স পড়েছো দিশা? জি নানু পড়েছি। পুষ্পিতা জি স্যার। পড়েছো? জি স্যার পড়েছি। তাহলে ছেলে আমার বলো, অভিলম্ব কাকে বলে? শুনে নাও, নাইরিটা পারবে? স্যার, আপতন বিন্দুতে আমরা যে লম্ব কল্পনা করি, তলের সাপেক্ষে লম্ব কল্পনা করি, সেটা অভিলম্ব। হ্যাঁ, নিয়ম হলো দর্পণের, ভালো করে বুঝে নাও, দর্পণে অথবা লেন্সে আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব রেখাকে অভিলম্ব বলে। সেই রকম স্পর্শকের ভাষায় বক্ররেখার ক্ষেত্রে অভিলম্ব হলো স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখাকে অভিলম্ব বলে। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখাকে অভিলম্ব বলে। তাহলে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে অঙ্কিত লম্ব রেখাকে অভিলম্ব বলে। লেন্স আর দর্পণের ক্ষেত্রে যে তলে আমরা অভিলম্ব বলবো, সে তলের আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব রেখাকে বলবো অভিলম্ব। তাহলে স্পর্শক আর অভিলম্বের মধ্যে সম্পর্ক হলো তারা পরস্পর লম্ব। এবার প্রশ্ন হলো, স্পর্শকের সূত্র হলো, স্পর্শক নির্ণয়ের সূত্র হলো এই যে এটা, y মাইনাস y ড্যাশ বলো বা y1 ইকুয়াল টু ddx অফ yx মাইনাস x1। মানে তোমার কাছে যে বিন্দুটা দেওয়া থাকবে, সে বিন্দুটা কোটি ভাবে y থেকে বাদ যাবে, ইকুয়াল টু ডিফারেন্সিয়েশনের মান ইনটু x মাইনাস ওই বিন্দুর ভুজের মান দিয়ে এভাবে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। এবার এখানে আসছে স্পর্শকের বক্ররেখার উপরস্থ কোন বিন্দুতে অভিলম্ব এর সমীকরণ। অভিলম্বের ইংরেজি হলো নরমাল, আর স্পর্শকের কথা হলো টেনজেন্ট। তাহলে টেনজেন্টের সমীকরণ হলো y minus y1 equal to ddx of x minus x1। এবার এর উপরে যখন লম্ব বলবো, খেয়াল রাখবা, লম্বের ঢাল স্পর্শকের ঢাল যদি 3/2 হয়, অভিলম্বের ঢাল হবে -2/3, উল্টো এবং বিপরীত চিহ্ন যুক্ত। স্পর্শকের ঢাল যদি 5 হয়, তাহলে অভিলম্বের ঢাল হবে -1/5। স্পর্শকের ঢাল যদি 1/3 হয়, অভিলম্বের ঢাল হবে -3। আফিয়া তাবাসসুম অর্থী, ছেলে বুঝা গেল? জি স্যার। এবার দেখো, তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে কি, যে এটা একটা বক্ররেখা, এই বক্ররেখার একটা বিন্দুতে স্পর্শক আঁকা হয়েছে, আর স্পর্শক যে জায়গাটাতে হয়েছে ওই জায়গাটাতে দেখো লম্ব রেখা আঁকা হয়েছে, ওই লম্ব রেখাটাকে বলা হচ্ছে অভিলম্ব। আর এটা তো স্পর্শক,
আর এই বাঁকা রেখাটাকে বক্ররেখা বলছি। এই হলো এখানকার প্রতিপাদ্য বিষয়। আমরা এখন কিভাবে আমরা বক্ররেখা বা অভিলম্ব বা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব, কিভাবে এই অধ্যায়ের বা এই অনুশীলনের প্রশ্নোত্তর করব, এটা স্ক্রিনশট পরিষ্কার করে দিয়ে নিবা। তোমরা সবাই একবারে পরিষ্কার করে এইটুকু ভালো করে পড়বা। সর্বপ্রথম কাজ হলো যেটা প্রশ্ন দেওয়া থাকুক না কেন, বক্ররেখার সমীকরণটাকে তুলে নিবা, তুলে নিয়ে ওখান থেকে ডিডিএক্স অফ ওয়াই এর মান নির্ণয় করবা। ডিডিএক্স অফ ওয়াই নির্ণয়ের পদ্ধতি হলো দুই রকম, তোমরা আমাকে শিখাইছি। তোমাদের এফ চ্যাপ্টার এফ অনুশীলনীতে কি শিখাইলাম, যে যদি সমীকরণ থাকে তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস এফ এক্স বাই এফ হয়। এই সূত্র দিয়ে তোমাদের ডিডিএক্স অফ ওয়াই এর মান নির্ণয় করা শিখেছি, এখানে ওটা কাজে লাগাবো। আবার আমরা শিখেছি যে ওয়াই সমান যদি এক্স স্কয়ার এক্স কিউব এক্স ফোর এভাবে থাকে তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করেছি সেটাও এখানে কাজে লাগাবো। তাই এখানে বলতেছে সর্বপ্রথম তোমাদের কাজ হলো ডিফারেন্সিয়েশন করা বা ডিডিএক্স অফ ওয়াই এর মান নির্ণয় করা। আর এখানে আমি বলেছি এফএক্স মানে কি, তোমরা তো জানো। এফএক্স মানে হলো এক্স সাপেক্ষে অন্তরীকরণ, এক্স ব্যতীত অন্যরা সকলে কনস্ট্যান্ট। তারপরে তোমার প্রশ্ন পড়বা, দেখো এখানে লিখে দিয়েছি যে আগে ডিডিএক্স অফ ওয়াই বের করবা, তারপরে প্রশ্ন পড়তে হয়, তারপরে প্রশ্ন পড়বা। প্রশ্ন পড়ার পরে এখানে কি বলতেছে, প্রশ্নে যদি কোনো বিন্দু দেওয়া থাকে তাহলে ওই বিন্দুর ভুজটা হবে এক্স এর মান আর ওয়াই এর মান হবে কোটি। সেটা বসিয়ে দিয়ে ডিডিএক্স অফ ওয়াই এর মান আমরা নির্ণয় করে নিতে পারবো। তারপরে তৃতীয় কাজ হলো যদি কোনো বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক নির্ণয় করার কথাবার্তা বলা থাকে আর বিন্দুটির স্থানাঙ্ক যদি না দেওয়া থাকে তাহলে কি হলো, বক্ররেখার উপরে স্পর্শকের কথাবার্তা বলবে কিন্তু বিন্দু দেওয়া থাকবে। বিন্দু দেওয়া থাকলে নিয়ম হলো ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করার পরে ডান দিকে যে রাশিটা পাবো সেটার পর মান বসিয়ে দিতে হয়। আর যদি কোনো প্রশ্নে ওই বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া না থাকে তাহলে তোমাদের করণীয় কি, তোমরা তো ডিফারেন্সিয়েশন নির্ণয় করেছই, কাজ হয়ে গেল। তাহলে অন্য কোনো শর্ত দেওয়া থাকতে হবে, আর অন্য কোনো শর্ত দেওয়া সাপেক্ষে তোমরা কি করবা, বিন্দুটার স্থানাঙ্ককে ধরে নিবা। আর যে স্থানাঙ্কটা তুমি ধরে নিলা সেই স্থানাঙ্কটা তাহলে ওই বক্ররেখাকে সিদ্ধ করবে। এক্স এর জায়গাতে ভুজ, ওয়াই এর জায়গাতে কোটি বসিয়ে দিয়ে একটা সমীকরণ করবা। বইয়ে আরো কিছু শর্ত দেওয়া থাকবে, সেই শর্তটা অ্যাপ্লাই করবা, দিয়ে দুইটাকে সমাধান করে এক্স এর মান ওয়াই এর মান নির্ণয় করবা, করার ফলে ওই বিন্দুর স্থানাঙ্কটা বেরিয়ে যাবে। তৃতীয় কাজ, যদি কোনো স্পর্শকের কথাবার্তা বলে আর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া না থাকে তাহলে পরোক্ষভাবে এটা নির্ণয় করার জন্য অবশ্যই প্রশ্নে কিছু শর্ত উল্লেখ করা থাকবে, হয় ঢাল দেওয়া থাকবে না হলে কোনো একটা শর্ত বলা থাকবে। তাহলে কোন শর্তগুলো বলা থাকবে, ওই যে তোমাদেরকে প্রথমে বলে আসলাম যে এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের উপর লম্ব, তারপর অক্ষদ্বয় হতে সমান সমান অংশ ছেদ করে, এই যে শর্তগুলা বলে আসলাম ওই শর্তগুলোর মধ্যে যে কাউকে ওখানে উল্লেখ করা থাকবে। এমনও বলা থাকবে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ধনাত্মক দিকে বলুক আর ঋণাত্মক দিকে বলুক, আবার নাও বলুক। যখন নির্ণয় করা হয়ে গেল তখন আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয়ের সূত্র y minus y1 equal to ddx of y x minus x1 এই সূত্রটা অ্যাপ্লাই করে নিব। তাহলে x1 y1 এর মানও আমরা পেয়ে গেছি, ddx of y এর মান পেয়ে গেছি, বসিয়ে দিয়ে হিসাব নিকাশ করব, আমার স্পর্শকের সমীকরণ নির্ণয় হয়ে যাবে। আর স্পর্শকের সমীকরণ নির্ণয় হয়ে গেলে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে আর কষ্ট হবে না। এখানে একটা কাজ আছে,
যে আমরা এম এর মান বা ডিডিএক্স অফ ওয়াই এর মান নির্ণয় করতে গিয়ে প্রশ্নোত্তর করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেমন একটা প্রথমটা বলা হয়েছে কি যে এম এর মান কাল্পনিক আসতে পারে। এম এর মান যদি কাল্পনিক আসে তাহলে তুমি জেনে নিবা যে এখানে যে বিন্দুটাতে আমরা স্পর্শকের কথাবার্তা বলতেছি সেই বিন্দুটাতে স্পর্শক আঁকা সম্ভবপর নয়। যদি মূলদ সংখ্যা আসে তাহলে মূলদ সংখ্যা আসলে একাধিক ঘটনা ঘটতে পারে। মূলদ সংখ্যা আসলে একাধিক ঘটনা ঘটতে পারে। কি কি ঘটতে পারে দেখো, বিন্দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের বাইরে অবস্থান করবে। যদি বক্ররেখা ঢাল ডিডিএক্স অফ ওয়াই এর মান কাল্পনিক আছে তাহলে আমরা জেনে নিব যে সেটা ভিতরে অবস্থান করছে। আর যদি মূলদ সংখ্যা আসে তাহলে আমরা বলবো যে হ্যাঁ বাইরে আসে। তারপরে এম এর মান 0 যদি হয় তাহলে আমরা বলে নিতে পারবো স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল হবে। যদি এম এর মান অসংজ্ঞায়িত হয় তাহলে আমরা বলে নিতে পারবো যে ডিডিএক্স অফ ওয়াই এর মান অসংজ্ঞায়িত, অর্থাৎ স্পর্শকটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এইভাবে আমরা কমেন্ট টানতে পারবো। তোমাদের আটটা সিকিউ প্রশ্ন রেডি করা হয়েছে না, ইয়া প্রশ্ন করা হয়েছে 8টা। তাহলে এখন তোমরা একটা দেখো, আগামী দিন আগামী ক্লাসে হয়ে যাবে। আগামী ক্লাসে এই ক্লাসটা সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা একটু নিয়মটা দেখে নাও। এই যে বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা তুলে নিব। তুলে নেওয়ার পর এই বিন্দুটা এর উপরে অবস্থিত কিনা একটু টেস্ট করে নাও। 2 4 বিন্দু, x এর মান 2, y এর মান 4। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে 6 বাদ দিলে 4, 2 আর 2 4, y এর মান 4। ঠিকই আছে, অর্থাৎ এই বক্ররেখার উপরে বিন্দুটা অবস্থিত। এটা সত্য কথা, সঠিক কথা। তোমাদেরকে বললাম যে ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করে নিবা। তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 3 ইনটু 1 প্লাস 2, 2 কে করলে 0। তাহলে এটা হয়ে গেছে আমাদের অন্তরীকরণ করা। আরেফিন, জি স্যার। বুঝা গেল? জি স্যার। এই কথাটার মানে হলো বক্ররেখার উপরে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে বলা হয় ডিডিএক্স অফ ওয়াই। যখন পার্টিকুলার কোনো বিন্দু ইউজ করব, পার্টিকুলার বিন্দু মানে 2 4, তখন 2 4 এর কথাবার্তা বলবো। অতএব 2 4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু x এর মান 2, y এর মান 4। ডান দিকে কি আছে? x আছে, x এর মান বসাও। y নাই, মাথা খারাপ করার দরকার নাই। এই যে আমরা মানটা বসাই দিলাম, মানটা বসিয়ে দিয়ে ডিডিএক্স অফ ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম। এবার আরিফিন খেয়াল রাখো বিশাল, যে এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ আমাদের ফর্মুলা কি? y মাইনাস y1 ইকুয়াল টু ডিডিএক্স অফ ওয়াই x মাইনাস x1। তাহলে y মাইনাস y1 টা কি? x1 x1 মাইনাস, এই যে 2 কে বলা হয় x1 আর 4 কে বলা হয় y1। তাহলে y মাইনাস y1 মানে 4 ইকুয়াল টু ডিডিএক্স অফ y এর মান হলো 9, x মাইনাস x1 মানে 2। এবার হিসাব করে নাও, রেজাল্ট আমার ক্লিয়ার হয়ে গেল। এভাবে স্পর্শকের সমীকরণ আমরা ক্যালকুলাসের ভাষায় আমরা করব। এবার অভিলম্বের সমীকরণ নির্ণয় করার জন্য করণীয় কি দেখো। অভিলম্বের সমীকরণ নির্ণয়ের জন্য আমি তোমাদেরকে কি বলেছি? অভিলম্ব আর স্পর্শক হলো পরস্পর লম্ব। y মাইনাস y1 ইকুয়াল টু এই ডিডিএক্স অফ y টাকে উল্টিয়ে মাইনাস করব, উল্টিয়ে। তোমাকে বললাম না স্পর্শকের ঢাল যদি 1/2 হয় অভিলম্বের ঢাল হবে মাইনাস উল্টা। তাহলে এখন কি হয়েছে? মাইনাস ডিডিএক্স অফ y কে উল্টিয়ে dx dy করে দিলাম।
বাকি সব ঠিক থাকবে। এবার মান বসিয়ে দাও, যেটা অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। এইভাবে স্পর্শক অভিলম্বের সমীকরণগুলা আমরা নির্ণয় করতে পারবো। তোমাদের বইয়ে 9H এই অনুশীলনীতে 1 নম্বরে এই প্রশ্নগুলো আছে, তোমরা এটা করে নিবা, তোমরা 2-1টা করার চেষ্টা করবা। এবার দেখো, এইরকম বক্ররেখার উপরস্থ যে সব সমস্ত বিন্দুতে স্পর্শগুলো এক্স অক্ষের উপর, এক্স অক্ষের সমান্তরাল, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে সর্বপ্রথম তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। x স্কয়ার মানে 2x, y স্কয়ার মানে 2y, ddx of y -2 × 1 -3 = 0। 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0। এখান থেকে ddx of y এর মান বাইর করে নিলাম। x অক্ষের সমান্তরালের ভাষা কি? ddx of y এর মান 0, তোমাদেরকে বলে আসলাম। x অক্ষের সমান্তরালের সূত্র এইটা দিয়ে, এখন 1 - x/y এখান থেকে = 0, x এর মান 1 বেরিয়ে গেল। ওই x এর মান 1 তখন 1 নম্বর সমীকরণে বসাবা। বসানোর পরে y এর মান পেয়ে গেলে, y এর মান পাওয়া যাওয়ার অর্থ হলো তোমাদের স্থানাঙ্কটা পেয়ে গেলে। x এর মান 1, y এর মান 2 আর বিয়োগ 2। আগামী দিন আমরা বাকিটি কি সম্পূর্ণ করব। তোমরা একটু এই দুটাকে একটু দেখে আসবা। আর তোমাদের বইয়ে 1 নম্বরে 9H অনুশীলনীর 1 নম্বরে অভিলম্বের 1, 2, 3, 4 প্রথম কটা দেখবা, ওটা করার চেষ্টা করবা। ঠিক আছে, তোমরা সবাই